ছুঁয়ে দিল নারী প্রতিচ্ছবিটিকে। ঠোঁটের কোণে ফুটে উঠল তার বাঁকা হাসি। তুলে নিল পাশে রাখা গিটারটা। তার প্রেয়সী যে তার গান শুনতে ভীষণ পছন্দ করে। শোনাতে লাগলো তার প্রেয়সীকে তার কণ্ঠে গান। मुझको दे तू मिट जाने अब खुद से दिल मिल जाने क्यों है ये इतनी फासला लम्हे ये फिर ना आने इनको तू ना दे जाने अब मुझ पे खुद को दे लुटा तुझे तुझसे तोड़ लूं कहीं खुद से जोड़ लूं मेरे जिस्मों जा दिया तेरे खुशबू ओढ़ लूं जो भी सांसें मैं भरूं उन्हें तेरे संग भरूं चाहे जो हो रास्ता उसे तेरे संग चलूं। মাঝখানে কেটে যায় আরও 15 দিন। ইলাফ আর আয়াতের দিন ভালোই কাটছিল। ইলাফ অফিসে যায় আর আয়াতও নিয়মিত কলেজে যায়। স্বাভাবিকভাবেই চলছিল তাদের জীবন। আয়াতের মা বাবা ফিরে এসেছে, কিন্তু ইলাফ আয়াতকে যেতে দেয়নি। তাই আয়াতও এখানে ইলাফের বাড়িতেই আছে। ইলাফ প্রতিদিন আয়াতকে কলেজে নিয়ে যায়, আবার দিয়ে আসে। যেদিন আয়াতের কলেজ থাকে না সেদিন ইলাফ তাকে অফিসে নিয়ে যায়, তবুও কোথাও একা যেতে দেয় না। আয়াত, তানহা, মারিয়া, রনি, নীতি সবাই বসে আছে ক্যান্টিনে। মাত্রই 2টো ক্লাস শেষ হয়েছে, এখন ব্রেক টাইম। তানহা, অবশেষে আমাদের ক্রাশ বয় ইলাফ কিনা আমাদের আতুর প্রেমে পড়লো। হ্যাঁ তাই তো রে মারিয়া, আতু তো তাকে চিনত না, অথচ সে কিনা আতুর প্রেমে হাবুডুবু খাচ্ছে। এটা কিন্তু একদম ঠিক করলি না রে আতু, আমাদের ক্রাশকে এইভাবে নিয়ে নিলি তুই। মারিয়া বলে উঠল। সবাই যখন জানবে সবার ক্রাশ সায়ান, ইতিহাস, ইলাফ কারো প্রেমে হাবুডুবু খাচ্ছে, কি বড় ছ্যাঁকাটাই না পাবে রে সবাই। আয়াত কিছু বলে না, চুপচাপ সবার কথা শুনছে আর খাচ্ছে। তার সকল মনোযোগ এখন খাওয়াই। এদের কথায় মনোযোগ দেওয়ার সময় নেই তার। হঠাৎ আয়াতের মোবাইলে মেসেজের টুং শব্দ বেজে ওঠে। আয়াত চোখ তুলে মোবাইলটা হাতে নেয়। আননোন নাম্বার থেকে কোনো একটা মেসেজ, সাথে একটা ভিডিও ফাইল, যেটা ডাউনলোড করতে দিয়ে আয়াত এক পলক সাথে থাকা মেসেজটা পড়ে নেয়। ভিডিওটা দেখে জানাবে সারপ্রাইজটা কেমন লেগেছে। দ্বিতীয়বার ধোঁকা খাওয়ার জন্য প্রস্তুত হও। মেসেজ পড়ে আয়াতের ভুরুচুকুল কুঁচকে এলো। ধোঁকা? কিসের ধোঁকার কথা বলছে? আয়াত ভয়ে ভয়ে ভিডিও ফাইলটা ওপেন করলো। কয়েক মুহূর্তের জন্য আয়াতের দুনিয়া থমকে গেল। যেন তার মনে হলো সে হাওয়ায় ভাসছে। তার পায়ের তলা থেকে যেন জমিন সরে গেল। ভিডিওতে একটা অন্ধকার রুম, তার মাঝ বরাবর একটা হলুদ টিমটিমে বাতি জ্বলছে। ধীরে ধীরে আলোটি স্পষ্ট হচ্ছে। একটি চেয়ারে কাউকে বেঁধে রাখা হয়েছে, কোনো মেয়ে, কিন্তু মুখটা অস্পষ্ট। চোখে মুখে চুল ছড়িয়ে ছিটিয়ে আছে, যার দরুন চেহারা ভালোভাবে দেখা যাচ্ছে না। মেয়েটির পুরো শরীরে রক্তবনা বয়ে যাচ্ছে। হাত পা শরীরের কোনো অংশ রক্তের কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না। শুনশান নীরবতা বিরাজ করছে রুমটাতে। থেকে থেকে ভেসে আসছে মেয়েটির গঙ্গানির শব্দ। আয়াত স্তব্ধ হয়ে গেছে। কে হতে পারে এই মেয়ে? আয়াত আবার মনোযোগ দিয়ে দেখতে থাকে। হঠাৎ ভেসে আসে ইজি চেয়ারের শব্দ। কেউ একজন পাশে বসে চেয়ারে দোল খাচ্ছে। ইজি চেয়ারে ক্যাচ ক্যাচ আওয়াজ ভীষণ ভয়ানক শোনাচ্ছে। থেমে যায় ভেসে আসা চেয়ারের শব্দ। ধীরে ধীরে শোনা যাচ্ছে কারোর হেঁটে আসার আওয়াজ। লোকটা মেয়েটার দিকেই এগিয়ে আসছে। আলোর কাছে আসতেই দ্বন্দ্বয়মান হয় লোকটির অবয়। ক্যামেরার দিক পিঠ দিয়ে দাঁড়ায় লোকটা। লোকটার পুরো শরীর কালো পোশাকে আচ্ছাদিত, যেন রুমের অন্ধকারকেও লোকটার শরীরের অন্ধকার হার মানিয়ে দিবে। লোকটার শরীরে একটা অংশও দেখা যাচ্ছে না। লোকটা এগিয়ে গিয়ে মেয়েটার পাশে দাঁড়ায়। কালো গ্লাভস পরা হাতে মেয়েটির চুলগুলো সরিয়ে দেয়। ভেসে ওঠে মেয়েটির কন্দনরত ক্লান্ত চেহারা। আয়াতের হাত থেকে মোবাইলটা পড়ে যায়। মোচড় দিয়ে ওঠে তার কলিজা। রশনি, চোখ দিয়ে বেয়ে পড়ে কয়েক ফোঁটা জল। পাশ থেকেই রনি, নিতিন, মারিয়া, তানহা সকলেই তাকায় আয়াতের দিকে। কি হয়েছে আয়াত তোর? রশনি। আর কিছু বলতে পারে না আয়াত। গলায় তার কথা আটকে যাচ্ছে। আরেকটা মেসেজ আসে আয়াতের মোবাইলে। কাঁপা কাঁপা হাতে মোবাইলটা হাতে নেয় সে।
এইটুকুতেই শখ খেলে তো হবে না, তোমার জন্য আরও একটা সারপ্রাইজ আছে। মেসেজ পড়া শেষ করতেই সাথে সাথে আরও একটা ভিডিও ফাইল আসে। আয়াতের সাহস হচ্ছে না ভিডিওটা দেখার। আয়াতের অবস্থা বুঝতে পেরে রনি মোবাইলটা হাতে নেয়। এরপরে ভিডিও ফাইল ওপেন করে। কর্কশে একটা হাসি শব্দ হলো চাপা দেওয়াল জুড়ে। রুমটা চারপাশে আবদ্ধ হওয়ায় দরুন সে হাসির প্রতিধ্বনি শোনালো ভীষণ ভয়ঙ্কর। তারপর হঠাৎই সেই হাসি মিডিয়মান হয়ে গেল। লোকটা ঝুঁকলো রোশনির দিকে, কানে কানে কিছু একটা বলল। হিমশীতল স্রোত বয়ে গেল রোশনির সমস্ত শরীর জুড়ে। নিস্তার নেই তার। নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে জোর করে নিল কিছু বলার উদ্দেশ্যে, কিন্তু বারবার সে ব্যর্থ হতে লাগলো। তার গলা স্বর এতটাই ক্ষীণ যে সে নিজেই উপলব্ধি করতে পারছে না সে কি বলছে। লোকটা একটা বন্দুক বের করে ঠেকালো রোশনির মাথায়। চলো করে উঠল তার গোলাকার চোখ দুটো। মাথা নাড়তে থাকলো দুপাশে। লোকটার কোনো হেলদোল নেই, একইভাবে দাঁড়িয়ে আছে। আয়াতের শরীর কাঁপছে, হাত দুটো মুখের উপর দিয়ে বসে আছে, চোখের পানি ফেলছে আর মনে মনে দোয়া করছে রোশনির যাতে কিছু না হয়। রোশনি নিজের সর্বশক্তিতে উচ্চারণ করলো, আমাকে মেরো না প্লিজ, আমি আয়াতকে কিচ্ছু বলবো না। আমি আর কিছু বলতে পারল না রোশনি। লোকটার হাতে থাকা বন্দুকের গুলি রোশনির মাথায় ভেদ করে ঢুকে পড়ে। কয়েক সেকেন্ড রোশনির গঙ্গানির শব্দ শোনা যায়, এরপর শেষ। চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। চেয়ার সহ ফ্লোরে লুটিয়ে পড়ে রোশনির দেহ। লোকটা বন্দুকটা ফেলে দিয়ে রোশনির মাথার কাছে বসে পড়ে। এরপর নিজের মুখে থাকা মাস্কটা একটানে খুলে ফেলল। লোকটাকে দেখে আয়াতের চোখ ঝাপসা হয়ে যায়। ধীরে ধীরে নিভে আসতে থাকে তার চোখের পাতা। লুটিয়ে পড়তে থাকে তানহার শরীরে। তানা এক হাতে ধরে ফেলে তাকে। আয়াত অস্পষ্ট স্বরে বলে ওঠে, ইলাফ। এরপরেই জ্ঞান হারে সে, কিছুই মনে নেই তার। আয়াতের জ্ঞান ফিরতেই হন্তদন্ত হয়ে দৌড়ে আসে ইলাপ। জ্ঞান ফিরে নিজেকে রুমে আবিষ্কার করে আয়াত। ইলাপ পাশে বসে আয়াতের হাত ধরে বলে ওঠে, কি হয়েছে তোমার আয়াতজান? আয়াত তাকায় ইলাপের দিকে। তখনকার কথাটা মনে পড়ে যায়। মুখোশের আড়ালে সে ইলাফকে দেখেছিল। আয়াত অবিশ্বাস্য নজরে তাকায় ইলাফের দিকে। এই চেহারা, এই চোখ, হ্যাঁ এই মানুষটাই তো ছিল। ঘৃণায় আয়াতের শরীর রিডি করে ওঠে। এক ঝটকে নিজের হাত ছাড়িয়ে নেয় ইলাফের হাত থেকে। যে মানুষটা নিজের বোনকে মেরে ফেলতে পারে, আর যাই হোক তাকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। হতে পারে তাকেও মেরে ফেলবে, নিশ্চয়ই এর পেছনে কোনো স্বার্থ আছে। তাই ইলাপ তার সাথে অভিনয় করছে। না, সে কিছুতেই ইলাপকে নিজের কোনো ক্ষতি করতে দেবে না। যে করে হোক সে এখান থেকে পালিয়ে যাবে। কি হয়েছে আয়াতজান, কথা বলো। রোশনির কথা মনে পড়তেই আয়াতের চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। কাপা কাপা গলায় ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, রশনি কোথায়? রেশমি নেই, ও সিঙ্গাপুরে গেছে কয়েকদিনের জন্য। আয়াত অবাক হয়ে তাকায় ইলাপের দিকে। এই লোকটা এতটা মিথ্যা কিভাবে বলতে পারে, এতটা নিখুঁত অভিনয়। আয়াত গভীরভাবে চোখ রাখে ইলাপের চোখে, কিন্তু ইলাপের চোখে সে কোনো ভয় জড়তা কিছুই দেখতে পাচ্ছে না। এতটা অমানুষ লোকটা এতটা ভয়ঙ্কর না। আর চোখ বন্ধ করে নেয়। সে আর কিচ্ছু ভাবতে পারছে না। তার মস্তিষ্কে কাজ করা বন্ধ করে দিয়েছে। সে কিছুতেই এখানে থাকবে না। কিন্তু ইলাপকে তা কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না। যদি ইলাপ জানতে পারে তাহলে সে কিছুতেই তাকে যেতে দিবে না। নিশ্চয়ই তাকে বন্দি করে ফেলবে। সে কিছুতেই নিজের জীবনকে এইভাবে ক্ষতির সম্মুখীন ঠেলে দিতে পারে না। সে ভুল করলো, মস্ত বড় ভুল। ইলাপকে এইভাবে বিশ্বাস করা উচিত হয়নি তার। ইলাপের এই চোখ জোড়ায় মায়ায় পড়ে সে সকল হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। বিশ্বাস করেছিল মানুষটাকে, মানুষটার একাকিত্বের সঙ্গী হতে চেয়েছিল। কিন্তু আয়াতের সকল বিশ্বাসে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল ইলাপ। যে নিজের মায়ের পেটের বোনকে মেরে ফেলতে পারে সে তো আয়াতকে নিমিষেই শেষ করে দিতে পারে। আয়াতের মাথা ধরে গেছে, সে আর কিছুই ভাবতে পারছে না। তাকে যে করে হোক দ্রুত কোনো ব্যবস্থা করতে হবে। ইলাপকে কিছুতেই কিছু বুঝতে দেওয়া যাবে না। এখন রাত 9টা। ইলাপ বসে আছে আয়াতের পাশে। আয়াত আদর্শ অবস্থায় খাটে হেলান দিয়ে বসে আছে। কি হয়েছিল তোমার আয়াতজান, বলো আমাকে। ইলাপের দিকে তাকে নিজেকে কিছুটা স্বাভাবিক রেখে আয়াত বলে, কিছু হয়নি, শরীরটা এমনিতেই দুর্বল লাগছিল। ইলাপ চোখ ছোট ছোট করে তাকালো আয়াতের দিকে। আয়াতের কথাটা তার ঠিক হজম হলো না, কিন্তু সে কিছু বলল না।
আচ্ছা রোশনি কখন গেল সিঙ্গাপুর? আমাকে তো জানায়নি। কথা ঘোরানোর জন্য বলে আয়াত। বলতে চেয়েছিল, তাড়াহুড়ো থাকায় বলতে পারিনি। আর তাছাড়া আমি তো বলেছি, এটাতে কি হয়নি? কাট কাট জবাব ইলাফের। আজ ইলাফের ব্যবহার আয়াতের কাছে কিছুটা অস্বাভাবিক লাগছে। লাগারই কথা, নিজের বোনকে মেরে ফেলেছে সে। আয়াত আর কিছু বলে না। কিছুক্ষণ নীরব থাকে দুজনেই। নীরবতা ভেঙে আবার আয়াত বলে ওঠে। আমি কয়েকদিন মা বাবার কাছে গিয়ে থাকতে চাই, তাদের কথা ভীষণ মনে পড়ছে। তোমাকে যেতে হবে না, বেশি মিস করলে তাদেরকে এখানে আসতে বলো। গম্ভীর স্বরে বলে ইলাফ। আয়াত কিছুটা রেগে গেল। আমাদের এখনো বিয়ে হয়নি ইলাফ, আমি এভাবে আপনার বাড়িতে পড়ে থাকতে পারি না। আমি কালকেই মা বাবার কাছে যাব। ইলাফ তাকাই আয়াতের দিকে। চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। দাঁতে দাঁত ঘষে চল শক্ত করে নেয়। আয়াতের এক হাত শক্ত করে চেপে ধরে সেটাকে গজগজ করতে করতে দাঁতে দাঁত চেপে বলে ওঠে। আমাকে ছেড়ে যাওয়ার কথা কল্পনা তো আনবে না আয়াজান, তাহলে এর ফল খুব একটা ভালো হবে না। ভারী পুরুষালী কণ্ঠে কেঁপে উঠল আয়াত। বক্ষ পিঞ্জেরাই ওঠানামা শুরু করলো অস্বাভাবিক ভাবে। সাথে অবাক হলো আয়াত। এখন ইলাপকে দেখছে সে। ইলাপ যতই রাগ দেখাক না কেন, কখনো আয়াতের এতটা ভয়ঙ্কর লাগেনি তাকে। তার রাগের মধ্যেও ভালোবাসা থাকতো, আর সহসাই আয়াত সেটা বুঝতে পারত। কিন্তু আজ এই চোখে এই স্পর্শে কোনো ভালোবাসা নেই, যা আছে শুধুই কাঠিন্যতা, অনমনীয়তা আর নির্দয়তা। ইলাপ তাহলে সত্যি তার সাথে অভিনয় করলো? এতটা নিখুঁত অভিনয়? কয়েক মুহূর্তের জন্য আয়াতের মনে হচ্ছিল সে হয়তো ভুল ছিল, কিন্তু ইলাপের হঠাৎ পরিবর্তন তাকে সত্য প্রমাণ করলো। আয়াত কেঁদে ওঠে। আয়াতের কান্নায় হিতাহিত জ্ঞান ফিল ইলাপের। আয়াতের হাত ছেড়ে দিয়ে বলল, আমি দুঃখিত আয়াজান, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আর কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবে না। 1 সপ্তাহের মধ্যেই আমাদের বিয়ে হবে। বলে হনহন করে বেরিয়ে গেল ইলাফ। আয়াত সশব্দে কেঁদে উঠল। কি করবে সে এখন? কি উপায় তার? সকাল 10টা। ইলাফ মাত্রই ঘুম থেকে উঠেছে। ঘড়িতে সময় দেখতে কিছুটা অবাক হয় সে। সচরাচর সে এতক্ষণ ঘুমায় না, আজকে আবার হঠাৎ কি হলো তার? উঠে ফ্রেশ হতে চলে যায়। আয়াতের রুমে প্রবেশ করে ইলাফ। পুরো রুম ফাঁকা, কোথাও আয়াত নেই। এখন আবার কোথায় গেল আয়াত? মেবি উচ্চস্বরে ডাকতে লাগলো ইলাফ। আয়াতকে পুরো বাড়ি খুঁজে কোথাও না পেয়ে হিংস্র বাঘিনায় গজগজ করে উঠল ইলাফ। তার মানে কি সত্যি সত্যি আয়াত তার মা বাবার কাছে চলে গেছে? তাকে না জানি ফোন হাতে নিল, উদ্দেশ্য আয়াতকে কল করা। ফোনের স্ক্রিন চালু হতে ভেসে উঠল একটি মেসেজ, সাথে একটি ভিডিও। ভিডিও দেখে থমকে গেল ইলাফ। এটা সেই ভিডিও যেটা আয়াত দেখেছিল। ভিডিওটি আরও 2 ঘন্টা আগে তার মোবাইলে পাঠানো হয়েছিল। মেসেজটা পড়তে শুরু করে ইলাফ। আমি আবারও ঠকে গেলাম ইলাফ, আপনি আমাকে ঠকিয়েছেন। আমি কতটা বোকা তাই না বলুন? কত সহজে সবাইকে বিশ্বাস করে ফেলি, বারবার মানুষ চিনতে ভুল করি। আমার কি দোষ ছিল বলুন? আপনাকে বিশ্বাস করেছিলাম, আপনাকে ধীরে ধীরে নিজের অর্ধাঙ্গ রূপে দেখা শুরু করেছিলাম, আপনাকে আগলে রেখে ভালোবেসে আপনার সকল দুঃখ একাকিত্ব দূর করে দিতে চেয়েছিলাম। এটাই দোষ ছিল আমার তাই না বলুন? কিন্তু আপনি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সবাই বিশ্বাসের যোগ্য হয় না। আপনি কিভাবে পারলেন আপনার নিজের বোনকে মেরে ফেলতে? আমি ভেবেছিলাম ভিডিওটা পুলিশকে দেখাবো, কিন্তু আপনি তো অনেক বড় ব্যবসায়ী, আপনাদের কাছে তো এগুলো কোনো ব্যাপারই না। ঠিকই, আপনি টাকা দিয়ে সব মিটমাট করে ফেলতেন। তাই আমি চলে এসেছি আপনার থেকে অনেক দূরে, যেখানে আপনি আমার ক্ষতি তো দূরের কথা, আমাকে খুঁজেও পাবেন না কখনো। তড়িৎ গতিতে কল দেয় আয়াতের নাম্বারে, কিন্তু নাম্বার বন্ধ। সহজরে মোবাইলটা ফুলরে আছাড় মারে ইলাপ। নিজের চুল খামচে ধরে। তার মানে আয়াতকে কিছু একটা খাইয়ে দিয়েছিল, যার কারণে সে ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছে। আর এই সুযোগেই আয়াত বেরিয়ে গেছে। তার আয়াতজান তাকে ছেড়ে চলে গেছে, এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। চোখ দুটো টকটকে লাল বর্ণ ধারণ করেছে, চোয়াল দুটো শক্ত হয়ে গেছে। এই অবস্থায় তাকে দেখলে, যে কেউ দেখলে রক্ত পিপাসু ব্যতীত অন্য কিছু ভাববে না। ইলাফ বিড়বিড় করে বলে ওঠে, অনেক ভালো মানুষই দেখিয়েছি তোমাকে আয়াজান। নিজের সহসা গম্ভীর্যপূর্ণ প্রকৃতিকে আড়াল রেখে নিজেকে আদর্শ পুরুষের মতো তোমার সামনে উপস্থাপন করেছি, যাতে তুমি আমাকে ভালোবাসতে বাধ্য হও। কিন্তু আর না, এই সায়ান ইতিজাজের বিধ্বস্ত রূপ দেখার জন্য প্রস্তুত হও। আমাকে ছেড়ে যাওয়ার শাস্তি তোমাকে পেতে হবে আয়াজান। এই শুরুটা যখন আমি করেছি, এর শেষটাও আমার হাতেই হবে।
নিজের দুহাতে চোখ মুখ একবার মুছে নেয় ইলাফ, চুলগুলো ব্যাক ব্রাশ করে নেয়। এরপর তার ঠোঁটে ফুটে ওঠে এক রহস্যময়ী বাঁকা হাসি, যেন ফিরে এসেছে তার আসল অস্তিত্ব। তার আর্জানকে পড়তে হবে, ভীষণভাবে পড়তে হবে তার ভালোবাসায়। বি রেডি ফর মাই আনহেলদি লাভ হায়াত জান। হেসে বলে ইলাফ। একটা রেস্টুরেন্টে বসে আছে আয়াত, তার সাথে বসে আছে মারিয়া। এখন আমি কোথায় যাব মারিয়া? ইলাফ ঠিক আমাকে সব জায়গা থেকে খুঁজে নেবে। তুই তোর বাবা মাকে কেন জানাচ্ছিস না? ওদের জানালে ওরা টেনশনে পড়ে যাবে। আর যদি ইলাফ কোনোভাবে বুঝতে পারে মা বাবা আমাকে কোথাও লুকিয়ে রেখেছে, তাহলে ও যদি মা বাবার কোনো ক্ষতি করে দেয়। আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না। তুই একটা কাজ কর, তুই আমার নানু বাড়িতে চলে যা। ইলাফ সেখানে তোকে খুঁজে পাবে না। আমি মাঝে মাঝে তোকে গিয়ে দেখে আসব। কিছুদিন তুই সেখানেই থাকবি, এরপর সব কিছু স্বাভাবিক হয়ে গেলে না হয় আসতে পারবি। ঠিক আছে, তাহলে তুই সেই ব্যবস্থা কর। কিন্তু আমার জন্য যদি তোর কোনো ক্ষতি হয়ে যায়? আরে কিচ্ছু হবে না, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। আয়াত মারিয়াকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আমার সাথে কেন এমন হয় বলতো মারিয়া? আমি কার কি ক্ষতি করেছি? আরে পাগলি, কাঁদছিস কেন? দেখবি সব ঠিক হয়ে যাবে। একটু পরে আয়াত বসে আছে গাড়িতে। মাত্র সে মারিয়ার নানুর বাড়িতে এসে পৌঁছেছে। গাড়ি থেকে নামতে সে খুবই অস্বস্তি বোধ করছে। হঠাৎ গাড়ির দরজা খুলে যেতেই আয়াত সেদিকে তাকায়। একটা ছেলে হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। ছেলেটির মুখে হাসি রেখে বলে উঠল, আপনি নিশ্চয় আয়াত? আয়াত ছোট্ট করে বলে উঠল, জি। বসে আছেন কেন? নেমে আসুন। বলে ছেলেটি গাড়ির একপাশে গিয়ে দাঁড়ায়। আয়াত আস্তে করে নেমে আসে। আমি রুদ্র আরিয়ান, মারের মামাতো ভাই। আয়াত একবার ভালোভাবে উপর নিচ ছেলেটিকে দেখে নেয়। 25 কি 26 বছর বয়সী এক যুবক। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, চেহারায় বেশ হাসি খুশি একটা ভাব। পরনে একটা অফ হোয়াইট টি শার্ট, সাথে ব্ল্যাক ট্রাউজার, জিম ফিট বডি। বাম কানে পরা একটি ছোট্ট রিং। মোটামুটি সুদর্শনী বলা যায় ছেলেটিকে। আয়াত ছোট্ট করে বলে ওঠে, আমি ইনায়া চৌধুরী আয়াত, মারিয়ার ফ্রেন্ড। হ্যাঁ জানি, বলেছে মারিয়া। আসুন, ভিতরে আসুন। জি। আয়াত বাড়ির ভিতর চলে যায়। একতলা বাড়িটা তেমন একটা জাঁকজমকপূর্ণ না, কিন্তু চারপাশে সব কিছু বেশ পরিপাটি। আয়াত চারপাশে একবার চোখ বুলিয়ে নেয়। কেমন আছো আয়াত আপু? কারো সম্মোহনী ডাক কানে আসতেই পিছনে ফিরে তাকায় আয়াত। আরিয়া হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। আরিয়াকে দেখে আয়াতও হেসে দেয়। আরিয়া হলো মারিয়ার মামাতো বোন। আয়াত তাকে আগে থেকে চিনে, বেশ কয়েকবার মারিয়াদের বাসায় দেখেছিল তাকে। মেয়েটা বেশ মিশুক, আয়াতের থেকে 3-4 বছরের ছোট হবে। আরিয়া এসে আয়াতকে জড়িয়ে ধরে। আয়াতও হাসি মুখে জড়িয়ে ধরে আরিয়াকে। যাক, কেউ তো আছে, একা একা কাটাতে হবে না তাকে। কেমন আছো আয়াত? আরিয়ার মা সালেহা বেগম ডেকে ওঠে। ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? ভালো আছি রে মা। আপনাদের খুব অসুবিধায় ফেলে দিলাম, তাই না আন্টি? আরে কি বলছো তুমি? তুমি এসেছো, আমরা খুব খুশি হয়েছি। একদম নিজের বাড়ি মনে করে থাকবে। জি আন্টি। ঠিক আছে মা, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। এরপর আরিয়ার দিকে তাকিয়ে বলে, আরিয়া, ওকে ওর রুমটা দেখিয়ে দিয়ে এসো। আরিয়ার পাশের রুমটাতে আয়াতকে থাকতে দেওয়া হয়েছে। রুমে এসে আয়াত ফ্রেশ হয়ে নেয়। ইলাপ বসে আছে একটা রুমে, চোখ তার মোবাইলে নিবদ্ধ। আয়াত আর মারিয়ার রেস্টুরেন্টে বসে থাকা ভিডিওটাই দেখছে সে। ভিডিওটা দেখে ইলাপের মুখে ফুটে ওঠে কুড়ুর হাসি। ফিসফিস করে বলে ওঠে, আমার বোকা আয়াত জান, তুমি হয়তো ভুলে গেছো তুমি কখনোই আমার থেকে মুক্তি পাবে না। যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন তোমাকে আমার হয়েই থাকতে হবে। কেউ তোমার দিকে হাত বাড়ালে তার হাত আমি ভেঙে গুড়িয়ে দেব। তুমি আমার রক্তে মিশে গেছো আয়াত জান, আমার অস্তিত্বে তোমাকে অনেক আগেই মিশিয়ে ফেলেছি। এবার পালা তোমার, আমাকেও তোমার অস্তিত্বে মিশিয়ে ফেলতে হবে। যেই বাতাসে তুমি নিঃশ্বাস নেবে সেই বাতাসটাও আমার হোক আয়াত জান। চোখ বন্ধ করে নেয় ইলাপ। জোরে জোরে কয়েকটা শ্বাস নেয়। চোখ দুটো তার অসম্ভব লাল হয়ে আছে। কোথাও একটা তার কষ্ট হচ্ছে, শূন্যতা অনুভূত হচ্ছে তার ভীষণভাবে। তার আয়াত, তার জান তার কাছে নেই। তাকে ছেড়ে চলে যাওয়ার মতো দুঃসাহসিকতা দেখিয়েছে। এটার জন্য তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। আবার বিড়বিড় করে বলে ওঠে, তোমার যত ইচ্ছা মুক্ত আকাশে উড়ে নাও আয়াত জান, কিন্তু তুমি হয়তো জানো না তুমি যে আমার অদৃশ্য বেড়াজালে বন্দী।
আমার সোনার খাঁচায় বন্দি চড়ুই তুমি, যেখানে তোমার ওড়ার মতো সুবিস্তীর্ণ বিশাল জায়গা আছে, কিন্তু দিন শেষে আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। হাসলো ইলাফ। ঠিক কিসের হাসি সেটা বোঝা গেল না। দুঃখ, অভিমান, নাকি রহস্যর? আরিয়া আর আয়াত সাথে বসে আছে। আরিয়া কারোর সাথে ফোনে কথা বলছে। আয়াত উঠে গিয়ে সাদের রেলিং ধরে দাঁড়ায়। সে কিছুতেই মানতে পারছে না ইলাফ রোশনিকে মেরে ফেলেছে। কিন্তু ইলাফ রোশনিকে কেন মারল? মরার আগে রোশনি কিছু বলেছিল। কেমন কথা রোশনি জানে, যার জন্য তাকে খুন হতে হয়েছে? ইলাপ কিভাবে পারল নিজের বোনকে মেরে ফেলতে? তাকে মেসেজ পাঠানো ওই অজ্ঞাত লোকটা ইলাপ নয় তো? না, সে ইলাপ কি করে হবে? ইলাপের সাথে তো তার কয়েক মাসের পরিচয়। তাহলে সেই অজ্ঞাত লোকটা কি? এত কেন উত্তর শুধু ইলাফই দিতে পারবে। কিন্তু ইলাপের থেকে সেসব জানা আর সম্ভব নয়। আয়াত একটা দীর্ঘশ্বাস ছাড়ে। সে সত্যি সত্যি ইলাপকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এই ভালোবাসার পরিণতি ভীষণ ভয়ঙ্কর। কিভাবে সে একজন খুনিকে নিজের ভালোবাসা হিসাবে মেনে নেবে? আয়াত আকাশের দিকে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে। স্নিগ্ধ বাতাসে ক্ষণে ক্ষণে এসে তার চুলগুলোকে উড়িয়ে দিচ্ছে। হৃদয়ের ভিতর ভারী শূন্যতা অনুভূত হচ্ছে। এ এক ভীষণ নীরবতা, যা পুড়িয়ে ছাই করে মাইলের পর মাইল হৃদয়কে। এক আজব অনুভূতি, যা গ্রাস করে চঞ্চল চড়ুই ডানার মতো পাখিকে। এক অদ্ভুত নীরবতা, এই এক অদৃশ্য বিষণ্ণতা, কল্পনায় জমানো স্বপ্নে সৌরজগৎ, নির্বাক নির্ঘুম রাত্রি টেনে ছুটে যাওয়া, ফিরে পাওয়ার অবকাশের বিকেল। এ যেন এক অদূর রাত্রি, এ যেন এক নির্বাসনের যাত্রী, এ যেন সব হারিয়ে ফেলা এক শঙ্খচিল, এ যেন নির্হীন এক মানুষ, এ যেন সব মরুভূমি রোদ, এ যেন এক নীরব নিথর শারদ। কি অপেক্ষা করছি তার জীবনে? জীবন তাকে কোথায় নিয়ে থামাবে? এই ভুল মানুষকে ভালোবেসে ফেলার জন্য জীবন তাকে কিরূপ শাস্তি দিবে জানা নেই আয়াতের। এই যে মিস এলোকেশী, এভাবে আকাশের দিকে তাকে কি দেখছেন? পুরুষালী কণ্ঠস্বর কানে যেতেই পাশ ফিরে তাকাই আয়াত। রুদ্র তার পাশে হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আয়াত কিছুটা বিরক্ত হলো। রুদ্রের উপস্থিতিতে নয়, রুদ্রের মুখের এলোকেশী ডাকটা শুনে কেন যেন তার ভীষণ রাগ হলো। এই নামে শুধু তাকে ইলাফ ডাকতো। আয়াতের জন্য এই ডাকটা যেন শুধু ইলাপের মুখেই মানে, যেন শুধু তার জন্যই প্রযোজ্য। আয়াত এক পলক রুদ্রের দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নেয় আকাশের দিকে। আপনার কি মন খারাপ? রুদ্র আবার জিজ্ঞেস করে। আয়াত না তাকে ছোট্ট করে উত্তর দেয়, না। রুদ্র একটা দীর্ঘশ্বাস নিয়ে পকেটে দুহাত গুজে আকাশের দিকে তাকায়। এরপর দৃঢ় কণ্ঠে বলে, আজকে আকাশের চাঁদ তারা কিছুই নেই, সম্পূর্ণ অন্ধকারে ঢাকা মেঘলা আকাশ। আকাশের সৌন্দর্য উপভোগ করার মতো আজকে কিছুই নেই, কিন্তু তবু আপনি সে অনেকক্ষণ যাবৎ এভাবে আকাশের দিকে তাকিয়ে আছেন। এরকম তারাই করে যাদের অত্যাধিক মন খারাপ থাকে। আপনি চাইলে বলতে পারেন, জানেন তো মন খারাপের কারণ শেয়ার করলে মন হালকা হয়ে যায়। আয়াত একটা দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, জানেন তো, নিজের দিকটা বুঝিয়ে বলতে না পারার ব্যর্থতা খুবই নির্দয়ভাবে চিবিয়ে ধরে মানুষকে। এখানে চিৎকার করার সুযোগ নেই, কারণ ব্যর্থতা নিজের, তাই ব্যথাটা সহ্য করে যেতে হয়। ভেতর থেকে আমি কি অনুভব করছি তা মুখ পর্যন্ত আনাটা আমার জন্য ঘুমের মধ্যে বোবা ধরার পর চিৎকার দেওয়ার চেষ্টা করার সমতুল্য, যা শত চেষ্টার পরেও সম্ভব হয়ে ওঠে না। থামে আয়াত। এরপর আবার একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, ওই যে শূন্যের দিকে তাকিয়ে দেখুন, যেন সমস্তটাই একটা গোলক ধাঁধা। কোনো এক ঘাস ফড়িং ডুবে যাচ্ছে উড়তে গিয়ে, একটি স্বপ্ন ঘুড়ি হয়ে ভেসে বেড়াচ্ছে মহাশূন্যে, আর আমি দর্শক হয়ে দেখে যাচ্ছি সব। বিশাল নক্ষত্রের বুকে নিজেকে হারিয়ে ফেলা ছাড়া আমার আর কিছুই করার নেই। এতটুকু বলে আয়াত দ্রুত সেখান থেকে নেমে চলে আসে। কোনো দিকে এক পলক তাকানোর প্রয়োজন বোধ করেনি। যদি তাকাতো তাহলে হয়তো আয়াত দেখতে পেত একজোড়া কৌতূহলী চোখ কিভাবে তার দিকে চেয়েছিল। রুদ্র আপন মনে বিড়বিড় করে বলে ওঠে, এই ছোট মেয়েটার কিসের এত দুঃখ? এটুকু জীবন নিয়ে তার কিসের এত অভিযোগ? আর কিসের কুলকধাঁধা, কিসের স্বপ্ন, কিছুই মাথায় ঢুকলো না। রুদ্র আকাশের দিকে তাকায় না, চাঁদ তারা দেখার মতো কিছুই নেই। সেও চলে যায় সেখান থেকে। আয়াত জান, কেন আমাকে ছেড়ে চলে গেছো? সবাই কেন আমাকে ছেড়ে চলে যায়?
ফিরে এসো আয়াত জান, প্লিজ ফিরে এসো। আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ আয়াত জান ফিরে এসো আমার কাছে। ঘুম থেকে লাফিয়ে ওঠে আয়াত। পুরো শরীর ঘামে ভিজে গেছে। উঠে এক গ্লাস পানি খেয়ে নেয় আয়াত। এসে বসে খাটে। ভাবতে থাকে সত্যি কি ইলাফের কষ্ট হচ্ছে তার জন্য। ভিতরে ভিতরে পুড়ে যাচ্ছে আয়াত। এই মানুষটা এতটা ভয়ঙ্কর আর নিকৃষ্ট না হলেও পারত। কত সুন্দর দিন কাটছিল তাদের, একে অপরকে ভালোবেসে সুখী তো দিন কাটাচ্ছিল। কিন্তু সত্য এত কঠিন কেন? কেন এতটা নিষ্ঠুর আর কষ্টের? আয়াতের চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। পরক্ষণেই আয়াতটা মুছে নেয়। তাকে শক্ত হতে হবে। সে তো কোনো কালে এতটা দুর্বল ছিল না। তাহলে এখন কেন নিজেকে এতটা দুর্বল মনে হচ্ছে তার? না, সে কিছুতেই আর ওই খুনিটার জন্য কষ্ট পাবে না। কিছুতেই নিজের মূল্যবান চোখের পানি ইলাফের জন্য নষ্ট করবে না। ঘুমিয়ে পড়ে আয়াত। আদৌ কি চোখের পানি ফেলবে না? হয়তো, হয়তো না। কেন চলে গেলে আমাকে ছেড়ে চাঁদ? তোমার আকাশ যে আজও তোমার অপেক্ষার প্রখর গুণে। দেখো আমার কেউ নেই একমাত্র তুমি ছাড়া। তোমার আশায় আমি আজও বেঁচে আছি। ফিরে এসো আমার কাছে চাঁদ। গিটার তুলে নেয় আকাশ। আকাশ গান গাইছে। গান নয়, এ যেন বিষাদের মহাকাব্য। এতটা যন্ত্রণাদায়ক কেন কণ্ঠ হতে পারে? এতটা বিভীষিকাময় আর্তনাদ শব্দের টানে লুকায়িত থাকতে পারে? এই হাহাকারের সঙ্গে সঙ্গে বিষাদ তরঙ্গ খেলে যাচ্ছে আকাশের অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে। দেওয়াল ঘেঁষে বসে পড়ে সে। চিৎকার করে বলে ওঠে, চাঁদ, আমার চাঁদ। আবদ্ধ ঘরটাও যেন তার সঙ্গে তাল মিলিয়ে চিৎকার করছে। ধ্বনি প্রতিধ্বনিতে জানান দিচ্ছে তারাও দুঃখী। আকাশের যন্ত্রণায় তাদেরও যন্ত্রণা হচ্ছে। আসলে কি তাই? জড় বস্তুর কি যন্ত্রণা হয়? হয় হয়তো। কেটে গেছে আরও 15 দিন। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সবে যার যার কাজে ব্যস্ত। কেউ কেউ আবার বক্ষ পিঞ্জিরায় হৃদযন্ত্রের গভীর ক্ষত লুকাতে ব্যস্ত। হাসি মুখে ঠিকই সবার সামনে চলাফেরা করা যায়, কিন্তু হাসি মুখে থাকলেও কি আদৌ সুখী থাকা যায় জানা নেই আয়াতের। এই 15 দিন তার কাছে 15 বছরের মতো দীর্ঘ মনে হয়েছে। সে কিছুতেই ইলাপকে ভুলতে পারছে না। এক একটা রাত এক একটা বছরের মতো লেগেছে তার কাছে। নির্ঘুম রাতে যেন দুঃখরা তাকে ছাড়তে চায় না। যতই বলুক ইলাপের জন্য তার চোখের পানি ফেলবে না, কিন্তু অবাধ্য মন কি আর তার কথা শুনে? সে ঠিকই তার ভালোবাসার মানুষের জন্য কেঁদে বুক ভাসিয়েছে। ইলাপকে সে যতটাই ঘৃণা করতে চায়, ইলাপ যেন তার দ্বিগুণ ভালোবাসার কথা তাকে বারবার মনে করিয়ে দেয়। কেন হয় এমন অনুভূতি? কেন নিজের শরীর মন সব নিজের হওয়া সত্ত্বেও অন্য কারোর জন্য কষ্ট পায়? আদৌ কি সেগুলো তার জন্য নিজের আছে, নাকি আরও আগেই দলিল করে দিয়েছে অন্য কারোর নামে? আয়াত বসে আছে জানালার পাশে। বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে। বাতাসের সাথে বৃষ্টির ফোঁটার এসে তাকে ছুঁয়ে দিচ্ছে, কিন্তু তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। বৃষ্টি যেন তার বিষণ্ণ মনকে অদ্ভুতভাবে আরও বিষণ্ণ করে তুলছে। তার কাছে মনে হচ্ছে এখানে সব কিছু নিস্তব্ধ, ধীর, যেন সময় থমকে গেছে। চারপাশের কোলাহল, মানুষের হাসি, জীবনের উচ্ছ্বাস সব কিছুই যেন দূরের এক গল্প মনে হচ্ছে। সে একা দাঁড়িয়ে আছে এই বিশাল পৃথিবীতে, যেখানে কেউ নেই পাশে। এই 15 দিনে ইলাপ তাকে এখনো খুঁজে পায়নি, কিন্তু আয়াতের মনে হয়েছিল ইলাপ তাকে একদিনেই বের করে ফেলবে। সেখানে 15 দিন কেটে গেল। তার মানে কি ইলাপ তাকে ইচ্ছে করে খুঁজতে আসেনি, নাকি তার কোনো বিপদ হয়েছে? ইলাপে কি একবারও তার জন্য কষ্ট হয়নি? সে যে ভালোবাসার আগুনে পুড়েছে, ইলাপ কি তা একবারও অনুভব করেনি? এরই মাঝে আয়াতের কয়েকবার তার বাবা মার সাথে কথা হয়েছে। সে তাদেরকে জানিয়েছে যে কোনো এক কারণে সে ইলাপকে বিয়ে করতে চায় না, তাই ইলাপের থেকে পালিয়ে এসেছে। তার মা বাবা তাকে আরও একটা কথা বলেছে, যেটা শুনে না চাইতেও ইলাপের প্রতি তার কিছুটা রাগ হয়েছে। ইলাপ তার বাবা মাকে হুমকি দিয়ে এই বিয়েতে রাজি করিয়েছিল। আর এটাও বলেছে যদি তারা এসব ব্যাপারে আয়াতকে কিছু জানাতো, তাহলে ইলাপ তাদের ক্ষতি করে দিত। কথাটা আয়াতের যেন বিশ্বাসই হচ্ছিল না। পরক্ষণেই আবার মনে হলো যে নিজের আপন বোনকে মেরে ফেলতে পারে। তার কাছে তো এটা কিছুই না। দীর্ঘশ্বাস ছাড়ে আয়াত। এভাবে আরেকজনের বাড়িতে পড়ে থাকতে তার ভালো লাগছে না। ভেবেছিল 1-2 দিনের মধ্যে চলে যাবে, কিন্তু সামনের সপ্তাহে আরিয়ার আকদের অনুষ্ঠান রয়েছে।
সবার করা আদেশে এখানে অবশ্যই আয়াতকে উপস্থিত থাকতে হবে, তাই আরিয়ার আকদের পর সে যাবে এখান থেকে। আমাকে মেরো না প্লিজ, তুমি যেভাবে বলছো আমি ঠিক সেভাবেই করেছি। অনন্যার কথা শুনে হাসতে থাকলো সামনে থাকা মানুষটি, যেন সে কোনো মজার জোকস শুনেছে। অনন্যা অনুনয়ের কণ্ঠে আবার বলে উঠল, প্লিজ আমাকে মেরো না, আমি কখনো কাউকে কিছু বলবো না। তোকে বাঁচিয়ে রেখে আমার কি লাভ? প্লিজ মেরো না, আমি অনেক দূরে চলে যাব, আর কখনো আসবো না এখানে। অট্টহাসিতে ফেটে পড়ে সামনে থাকা মানুষটি। ক্ষণে ক্ষণে মানুষটি এমনভাবে হেসে উঠছে যাতে অনন্যার সারা শরীর শিহরণ দিয়ে উঠছে। অনন্যা অনুনয় বিনয় করতে থাকে, কিন্তু লোকটা তার সিদ্ধান্তে অটল। আজকে অনন্যাকে মরতে হবে। অনন্যা না মরলে যে তার সব কীর্তি ফাঁস হয়ে যাবে, সে কিছুতেই হতে দিবে না। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। অনন্যার কণ্ঠ শুকিয়ে আসছে। তাকে বেঁধে রাখা হয়েছে। ড্রাগসের ওভারডোজের কারণে তার শরীরটা অনেকটা দুর্বল হয়ে পড়েছে। সামনে থাকা মানুষটি আবার বলে ওঠে, আমি তোকে না মারলেও ইলাফ তোকে ঠিকই মেরে ফেলবে, আর আমার থেকে বেশি যন্ত্রণাদায়ক মৃত্যু সেই তোকে দিবে। আফটার অল তুই তার প্রাণের প্রিয় বোনকে মেরে ফেলতে সাহায্য করেছিস। মানুষটা থামে, কিছুক্ষণ ভাবতে থাকে কিছু একটা, এরপরে আবার বলে, আর তুই যদি একবার ইলাফের হাতে পড়িস তাহলে কি ভেবেছিস ও তোকে এমনি এমনি ছেড়ে দেবে? তার বোনকে কখনো কোথাও কিভাবে মারা হয়েছিল সব কিছু তোর থেকে জানতে চাইবে না? হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো প্রাণের বোনের লাশটা ও খুঁজে পেল না শেষবার দেখার জন্য। কি মনে হয় তোর এটা ক্ষোভ তার নেই? আর ইলাফ নিজের প্রয়োজনে কতটা হিংস্র রূপ ধারণ করে সেটা অবশ্যই তোকে বলে দিতে হবে না। আর তোকে বেঁচে থাকতে দিয়ে আমি নিজের বিপদ নিজে ডেকে আনতে চাই না, তাই মরতে তো তোকে হবেই। প্লিজ ছেড়ে দাও আমাকে, আমি কাউকে কিচ্ছু বলবো না, অনেক দূরে কোথাও চলে যাব। ছেড়ে তো তোকে দিতে পারবো না। তুই যেখানেই থাকিস না কেন ইলাফ তোকে ঠিক খুঁজে বের করবে। কিন্তু তুই একটা বড় ধন্যবাদ ডিজার্ভ করিস। তোর জন্যই আয়াত ইলাফকে ঘৃণা করতে শুরু করেছে, এমনকি ছেড়ে পালিয়ে পর্যন্ত গেছে। খুব ভালো কাজ করেছিস। তুই বল, আয়াত কি করে ইলাফের হবে? চাঁদ তো আকাশের হবে, তাই না? চাঁদ তো শুধু আকাশকেই ভালোবাসবে, তাই চাঁদকে ইলাফের থেকে দূরে থাকতেই হবে। কিন্তু তুই যেহেতু এত বড় উপকার করেছিসই, ওই হিসেবে তোকে একটু কম কষ্ট দিয়ে মারবো, ঠিক আছে?